ফুলগুলো সরিয়ে নিয়ে আসে মিশান। মীরাবের মুখ ভর্তি এখনও মাংস। ঝটপট চিবোচ্ছে সে। মাংস নয়, যেন আবরণকে চিবিয়ে খাচ্ছে। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে আবরণের দিকে। আবরণ তার ফোলা ফোলা গাল দুটোতে হাত বোলায়। এগিয়ে এসে খানিক ঝুঁকে মাথা রাখে মিশানের কাঁধে। দুহাতে জাপটে ধরে মিশানকে। কখন উঠছ? আগে বলো, মারলে কেন ওকে? আবরণ দায়সারা ভাবে বলে। ওকে মারতে চাইনি, ওকে মারতে চেয়েছিলাম। এক আঙুল তাক করে সানির দিকে। সানি হক চকিয়ে যায়। হারামজাদা কি সুন্দর করে তাকে দেখাচ্ছে, যেন কাঁচা চিবিয়ে খাবে। আমাকে ডাকোনি কেন? ওদের সাথে আড্ডা দিচ্ছ? তোমার জন্য মোরগ পোলাও রাঁধছি, পছন্দ না? সেটা তো কিচেনে পা রেখে বুঝতে পেরেছি। ফ্রেশ হয়ে এসো, খেতে দিই। আমি একটু বাইরে যাচ্ছি, ফিরে এসে খাবো। ততক্ষণে এই দামড়া দুটোকে খাইয়ে তাজা করো। মনে হচ্ছে 1000 বছরের না খাওয়া। মুখ ঝামটি মেরে কিচেন থেকে বের হয়ে আসে আবরণ। সানি পাত্তা দেয় না। মীরব মুখের বাকি খাবারটুকু শেষ করে বলে। চলে গেল কেন? আমার মুখের খাবার শেষ, আচ্ছা মতো গালি দিতাম। সানি ঠেস মেরে বলে। ও তো ঠিকই বলেছে, সেভাবে কুমিরের মতো গিলছিলি। আমারও এই সন্দেহ হচ্ছে। কি রে ব্রো, পেটে কুমিরের বাচ্চা চাষ করছিস নাকি? সানির দিকে কটমট দৃষ্টিতে তাকায় মীরাব। ততক্ষণে মিশানের আড়লে চলে গিয়েছে সে। মিশান তাদের দিকে তাকিয়ে মৃদু হাসে। ছেলের কথা কাটাকাটি মন্দ লাগছে না। কতদিন এমন প্রাণবন্ত চমৎকার দৃশ্য দেখে না সে। খাবার দাবার, জামা কাপড়, যত্ন আত্মীর কমতি সে কখনোই অনুভব করেনি। কম তো ছিল ভালোবাসার, মায়ার। দীর্ঘশ্বাস ফেলে গ্যাসের আঁশ কমিয়ে দেয় মিশান। প্রিয়ম এখনও ঘুমে বিভোর। মিশান যখন ঘুম থেকে উঠেছে, মীরাব সানিও এক প্রকার দৌড়ে ছুটে আসে। কে জানে কিভাবে বুঝতে পারলো মিশন উঠে পড়েছে। তারপর থেকে হাতে হাতে সাহায্য করছে দুই বন্ধু। ভোরে বাহিরে বের হয়ে মোরগ আনতে গিয়েছিল। দোকান বন্ধ থাকায় সোজা দোকানের বাড়িতে। সেখান থেকে কয়েকটা মোরগ কেটে কুটে এনেছে। রোজকার মতো আজও জাইদ ভিলার মেন ডোর হাট করে খুলে রাখা। আবরণ বোলিং এর মতো স্টাইল করতে করতে লিভিং রুমে প্রবেশ করে। স্বভাবসুলভ নীরব জাইদ তখন চায়ের কাপে ডুবেছিলেন। সেই সাথে ফোনে কিছু একটা করছিলেন। যেহেতু তাদের অনেক সদস্য হসপিটালে অ্যাডমিট, খোঁজখবর রাখতে হবে। সেই সাথে কড়া সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। সুভাষ আহমেদ তাদের কবজায় থাকলেও তার চতুরতার সাথে পেরে ওঠা দায়। অনেকদিন হলেও কোয়ার্টারে যাওয়া হয় না। মাসে 2 কিংবা 3 বার গিয়েছিলেন। সবসময় বাহিরেই থাকে নীরদ। ইমার্জেন্সি কোনো দরকার পড়লে তবেই কোয়ার্টারে যান, না হলে বাহির থেকে সকল কাজ করে থাকেন। আচমকা ধপ করে শব্দ হওয়ায় চকিত নয়নে তাকায় নীরদ। তার পাশে আবরণ বসে আছে, গালে হাত দিয়ে তাকেই দেখছে। কপাল কুঁচকে আসে নীরদের। তিনি একটু নড়ে চড়ে বসেন। আবরণের দৃষ্টিকে পাত্তা না দিয়ে পুনরায় নিজের চায়ের কাপে চুমুক দেন। অমন সারের মতো সরু সরুত করে চাকাচ্ছ কেন? যেটা খেতে পারো না রেখে দাও। ইয়াক, আমার তো বমি আসছে। আবরণের তেতো কণ্ঠ কানে আসতেই শান্ত দৃষ্টিতে তাকায় নীরদ। আজ আবরণের দৃষ্টিই যেন তাকে বিভ্রান্ত করছে। তিনি মোটেও অমন শব্দ করে চা খান না, বরং তার বিরক্ত লাগে। কি বলতে এসেছো বলে বিদায় হোক। তোমার ব্যক্তিত্বের সাথে নাটক জিনিসটাই যায় না। আবরণ ফোঁস করে শ্বাস টেনে সিটিয়ে বসে নীরদ জাহিদের দিকে। কাঁধের উপর হাত রাখে তার। ভাবলেশীনভাবে বলে। বড় একটা ভুল করে ফেলেছ। কি শাস্তি দেব সেটা ভাবতেই সম্পূর্ণ রাত শেষ। সাথে তো ঘুমোতেও পারেনি। এই দেখো, চোখের কোণায় এখনো লাল রেখা। বলেই নীরদ জাহিদের সামনে মুখ নিয়ে চোখের পাতা উপরে তুলে আবরণ। নীরদ জাহিদ ছেলের এহীন কথায় চা রেখে পূর্ণ দৃষ্টিতে তাকায় তার দিকে। থমথমে গলায় বলেন। সে তো সবসময় শাস্তি দিতে চাও, কি হয়েছে বলো? চোখ মুখ কুঁচকে তাকায় আবরণ বিরস গলায় বলে। শোনো, একদিন তোমায় যে গালিগুলো দিয়েছে, সে সাথে তোমার প্রতি করা আমার সকল ধরনের উগ্র আচরণ। থামে আবরণ। নীরদ হতবিহবল দৃষ্টিতে তাকায়। আবরণের কথাবার্তা স্বাভাবিক ঠেকছে না তার কাছে। নীরদের দৃষ্টি দেখে আবরণ চাপা হাসে। তার গলায় শক্ত করে টিপি দিয়ে বলে। কি ভেবেছ মাফ চাইবো সবকিছুর জন্য? হুম, ভুলটা তো তোমার। তোমার উচিত ছিল অতিরিক্ত কিছু করো। আমাকে যদি শুরুতে সকল ঘটনার বৃত্তান্ত দিয়ে দিতে, এতদিন যাবৎ নিশ্চয়ই তোমাকে হেয় করতাম না। তোমার না হয় ছেলের দরকার ছিল না, একটু আদর যত্নের দরকার ছিল না। আমার তো ছিল। আমার একটু ভালোবাসার দরকার ছিল, সামান্য যত্নের অভাব ছিল। তোমাকে তখন দূরে দূরে রাখতে হতো না আমার। এতগুলো ভুল করেছো তুমি। আবরণ কিছুক্ষণ চুপ থেকে আবার বলে। এখন ইচ্ছে করছে মাইক হাতে নিয়ে সারা ঢাকা শহর জুড়ে অ্যানাউন্স করে, ও না, তোমার ডিপার্টমেন্টের ছাদে উঠে পড়ে
আমার বাপ নীরজ জাহিদ একজন রাম ছাগল। এটাকে কে আইজিবির পদ দিয়েছে? বালজীবী হওয়ার যোগ্যতাও তার নেই। না হলে ছেলের থেকে কি করে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ তার ছেলে বলে কেড়ে নেয়? নীরজ জাহিদ এখনও হতভম্ব, চোখের পলক পড়ে না তার। আবরণের কথার মাথামুন্ডু যেন তার বুঝতে বেগ পেতে হচ্ছে। ফট করে নীরদের কাঁধে মাথা রাখে আবরণ। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয় নীরজ জাহিদ। আবরণ আরেকটু চেপে এসে তার নরম হাতটা নীরজ জাহিদের খসখসে হাতের ভাঁজে ঢুকিয়ে দেয়। নিজেদের হাত উল্টোপাল্টে দেখে বলে, এমন গন্ডারের চামড়ার মতো হাত কেন? কসাইদের চামড়াও বুঝি নরম তুলতুলে হয়। অবশ্য তুমি কসাইদের থেকেও কম না, তাদেরকেও ছাড়িয়ে গেছ। আবরণ জাহিদের ছোটবেলা নিজের হাতে জবাই করেছ। নীরজ জাহিদ ঢোক গিলেন। আবরণের কথা হয়তো তিনি বুঝতে পারছেন, কিন্তু ছেলেটা সব জানলো কি করে? এত বছর ধরে সব লুকিয়ে রাখা। তাছাড়া এসব ঘটনা কারোরই জানার কথা নয়। তবে আমার কি কষ্ট হতো না বলো, যখন দেখতাম অন্যদের বাবা মা তাদের বাচ্চা নিয়ে স্কুলে আসছে, ঘুরতে যাচ্ছে। মিশনুরকে তো নিবিড় আর অনুপম মিলে গুম করে দিয়েছিল। তোমাকে দূরে রেখেছিলাম নিজের থেকে। হ্যাঁ, আমি ভুল করেছি, সেটা আমি মানি। পর মুহূর্তে আবরণ ঝটপট করে বলে, না, আমি কোনো ভুল করিনি, করতেই পারি না। সব ভুল তোমার। আমি একটা বাচ্চা ছিলাম। যদি ধরে বেঁধে সব খোলাসা করে বলতে হয়, তাহলে নিশ্চয় আমি বাধা দিতে পারতাম না। লাইক আমার হাত পা বেঁধে চেয়ারের সঙ্গে বসিয়ে রাখতেন। তুমি বড্ড বোকা নীরজ জাহিদ। তোমাকে এসব কে বলেছে? আবরণ উঠে দাঁড়ায়। টেনে ধরে নীরদের হাত। সোফা ছেড়ে ওঠে নীরদ। আবরণ তার হাত ধরে টানতে টানতে মেন ডোরের দিকে নিয়ে যেতে থাকে। এসো এসো, তোমাকে একটা সারপ্রাইজ দেবো, সব নিজে জানতে পারবে। নীরজ জাহিদের বুক কাঁপে, হৃৎপিণ্ড নিজের জায়গায় যেন লাফাচ্ছে। এখন আবরণ জাহিদ, সেই বাচ্চা আবরণকে লাগছে। কিছু হলেই হাত ধরে টানাটানি করতো। চল আব্বু, তোমাকে এটা দেখাবো, ওটা দেখাবো। আব্বু, তোমার জন্য গিফট নিয়ে এসেছি। আমি আর মিশানুর স্কুল থেকে ফেরার পথে এগুলো কিনেছি। এত বছর পর ছেলের এহেন বাঁচামো যেন তাকে ভেতর থেকে গুড়িয়ে দিচ্ছে। শক্ত সামর্থ্য নীরজ জাহিদকে ভয় গ্রাস করে নিচ্ছে। পরপর ঢোক গিলেন তিনি। হাঁটতে থাকেন আবরণের পথ ধরে, ঠিক ছোটবেলার মতো। শ্রেয়রা বেঘরে ঘুমোচ্ছে, কম্বল পেট অবধি টেনে রাখা। শ্রেয়া তখন নিজের হাতের কাজ শেষ করে বিশ্বজয়ের হাসি দিয়েছে। কোমর টান দিয়ে উঠে দাঁড়ায়। আপুর দিকে তাকিয়ে মুচকি হেসে সেই স্থান ত্যাগ করে। রুহি নাস্তা সাজাচ্ছিল ডাইনিংয়ে। শ্রেয়া এসে তাকে পেছন থেকে জাপটে ধরে। বিরক্ত করো না শ্রেয়া, কাজ করেছি, ব্যথা পাবে। আগে বলো, আপুর হাত থেকে বাঁচাবে আমায়। কি করেছো তুমি? এর থেকে 1 থেকে 5 অবধি কাউন্ট করো, বুঝে যাবে। রুহি সন্ধিহান দৃষ্টিতে তাকায়। শ্রেয়ার মুখে দুষ্টু হাসি ফুটে উঠেছে। সেজান শাওয়ার নিয়ে মাত্র বের হয়েছে। রুহি নিজের দৃষ্টি ফেরায়। কাল রাতে শ্রেয়নার সাথে ঘুমিয়েছিল সে। লোকটার কথা মনেই নেই। সেজান আসতে শ্রেয়া ছুটে গিয়ে কোলে চড়ে বসে ভাইয়ের। মাথা রাখে তার প্রশস্ত বুকে, মিনমিন করে বলে, বাঁচাও, আপুর হাত থেকে বাঁচাও। সেজান মৃদু হাসে, মাথায় হাত বুলিয়ে বলে, কি এমন কাজ করেছে শ্রেয়া আপুকে এত ভয় পাচ্ছে? যেহেতু শ্রেয়ার আপু রাগ করবে, তাহলে কেন শ্রেয়া সে কাজ করতে গেল? এই, এত লজিক দেখাতে আসবে না তো। শ্রেয়ার নাক মুখ কুচকানো কথায় সেজানের মুখ থমথমে হয়ে যায়। রুহি গোপনে ঠোঁট চেপে হাসে। বেশ হয়েছে, সবসময় বাড়িটাকে তার অফিসের মতো ট্রিট করে সেজান। আবরণ তখন ফ্ল্যাটের কলিং বেল চেপে দাঁড়িয়ে আছে। নীরজ জাহিদ তার সাথে। এখনও হাত চেপে ধরে আছে আবরণ। নীরদের হাত মৃদু কাঁপছে, যেটা আবরণ জাহিদের চক্ষু এড়ায় না। কিছু মনে করার মতো আবরণ হঠাৎ বলে ওঠে, বলেই গেছিলাম, দরজা খুললে তুমি ভেতরে চলে যাও, আমি একটু আসছি। নীরদের হাত ছেড়ে শ্রেয়নাদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়। ততক্ষণে আবরণদের ফ্ল্যাটের দরজা খুলে গিয়েছে। মীরাবকে চোখের ইশারায় তার কাজ বুঝিয়ে দেয়। মীরাব মাথা নাড়িয়ে নীরবকে নিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে। আবরণ দরজায় হাত রেখে মৃদু ধাক্কা দিতেই দরজা সম্পূর্ণ খুলে যায়। দরজা শুধু চাপিয়ে রাখা ছিল। আচমকায় উড়ন্ত একটা স্যান্ডেল এসে আবরণের মাথায় পড়ে। চমকায় আবরণ, তড়িৎ হাত রাখে নিজের মাথায়। তার সামনে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে শ্রেয়না। ফোলা মুখশ্রী, লাল হয়ে আসা গাল, উস্কো খুস্কো চুলে রণমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। লম্বা চুলগুলো কোমরের নিচে এসে ঝুলছে। কোমরে এক হাত রেখে হিসহিস করছে শ্রেয়না। ভাবটা এমন যেন কাঁচা চিবিয়ে খাবে কাউকে। প্রথমে ঘটনা বুঝতে পারে না আবরণ। গভীর দৃষ্টিতে তাকায় শ্রেয়নার দিকে। পরক্ষণে ভেতরে প্রবেশ করতে করতে হাই হাই করে বলে ওঠে,
আমার সিনিয়র বউয়ের দাড়ি উঠেছে। কি ননসেন্স মার্কা কাজ হলো এটা? আবরণ জাহিদের বউয়ের গোপ আছে? প্রেসের লোকজন জানলে আপনাকে তো চিড়িয়াখানায় রেখে আসবে। তখন আমার কি হবে? এমন ভোলা ভালা মাসুম বাচ্চাটাকে কে সামলাবে? তাছাড়া শ্বশুর বাড়ি এসছে, জুতো দিয়ে আপ্যায়ন করেছেন। খুব ইউনিক কাজকর্ম দেখেছে। বউ ইউনিক, জামাইকে তোষামতো ইউনিক ভাবেই করছেন। নট ব্যাড। তবে জুতার জায়গায় চুমু হলে আরো ভালো হতো। লম্বা বক্তব্য শেষ করে ডান দিকে ঘাড় বাঁকায় আবরণ। তার খানিক পেছনে শ্রেয়াকে আড়াল করে দাঁড়িয়ে আছে সেজান। স্তম্ভিত নেত্রে তাকিয়ে দেখছে রুহি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, মুখ তার হা হয়ে গিয়েছে। আবরণ এদিক সেদিক তাকিয়ে বলে, সবার এমন অবস্থা কেন? কাহিনী কি? আর আপনি কি ক্রিম ইউজ করেন মিস সিনিয়র? মুখে তো দাড়ি গছিল কেন? আমার বউয়ের কেনা দাড়ি থাকবে? দাড়ি হলে বউ দিয়ে কি আমি কি করব? নরম তুলতুলে গালে চুমু খাওয়ার মজা আলাদা। দ্রুত ক্রিমের নাম বলেন। মুখে কি মাখেন? কোনো নাইট ক্রিম? শিম্পাঞ্জির আওলাদের মার্কেটিং করে বের করব। শ্রেয়না যেন দ্বিগুণ তেতে উঠল। এমনিতেই শ্রেয়া তার মেজাজ গরম করে দিয়েছে। মার্কার দিয়ে দাড়ি গোফ এঁকেছে নিজের মন মতো। এসব যদি না ওঠে, এখন আবার কোথা থেকে যেন আবরণ এসে সবার সামনে তার ইজ্জতের ব্যান্ড বাজাচ্ছে। আবরণ দুগালে হাত রেখে আশ্চর্যজনিত কণ্ঠে বলে, ও মা গো, নাকি আবার সিংহের বাচ্চা গুজিয়েছে? কিভাবে পসিবল হলো? নাটকীয় ভঙ্গিতে কথাগুলো বলে আবরণ। শ্রেয়না কিরমির করে তাকায় তার দিকে। সোফায় থাকা ভেজা টাওয়ালটা ছুঁড়ে মারে আবরণের মুখের ওপর। তৎক্ষণাৎ সেটা ক্যাচ করে নেয় আবরণ। চেঁচিয়ে ওঠে শ্রেয়না, সকাল সকাল মেজাজ গরম করতে চলে এসেছো? যাও নিজের ফ্ল্যাটে গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাও। আর শ্রেয়া, তোকে আমি কবর দেবো বলে দিলাম। যদি এসব কালির দাগ না ওঠে দেখিস তোকে আমি কি করি। শয়তান, চুল টেনে ছিঁড়বো একদম। শ্রেয়া কাচুমাচু ভঙ্গিতে তাকায়। সেজানের পেছন থেকে উকি দিচ্ছে সে। শ্রেয়না আবরণের দিকে তাকিয়ে থেকে গজগজ করতে করতে নিজের রুমের দিকে পা বাড়ায়। ধবায় শব্দ করে দরজা লাগিয়ে দেয়। আবরণ খিচে চোখ বন্ধ করে নেয়। মনে হচ্ছে দরজা লাগানো না তো তার মাথায় দরজার হাতল দিয়ে বাড়ি দিল। পরক্ষণেই সে তড়িঘড়ি করে রুমের দিকে এগিয়ে এসে বলে, বিয়ের আগে আমারও তো খেয়াল রাখছেন, সব নয় বুঝলাম, কিন্তু এটা কিসের স্মেল আসছে চাল থেকে? কি ক্রিম ইউজ করেন বলে যান। সেজানি সে শক্ত করে চেপে ধরে আবরণের হাত। টেনে হিসড়ে নিয়ে এসে দাঁড় করায় দরজার সামনে, গম্ভীর কণ্ঠে বলে, বিয়ে এখনো হয়নি, নিজের মুখে লাগাম টান। এখন যেই অবস্থা তোমার, না জানি বিয়ে হলে আমার বোনটার কি হাল রাখো। খবরদার, জ্বালাবে না ওকে। আউট। মুখের সামনে ধরাম করে দরজা বন্ধ করে দেয় সেজান। আবরণ চোখ বন্ধ করে নিয়ে বিড়বিড় করে বলে, অপমান অপমান, মনে মনে বড় অপমানিত হলাম। সমন্তের পুত, তোকে খেয়েছি আমি। আরে আমার ভাই তোমার সম্বন্ধী হবে, বলো শ্বশুরের পুত সম্বন্ধী আমার। আবরণের দৃষ্টি যায় তার হাত ধরে দাঁড়িয়ে থাকা শ্রেয়ার দিকে। কিন্তু এটা কখন বের হলো? নিশ্চয়ই শ্রেয়নার থেকে বাঁচার তাগিদে বেরিয়ে এসেছে ফ্ল্যাট থেকে। কিন্তু ক্রিমের নামটা তো বললো না তোর বোন। বিয়ের বাজার করতে গিয়ে যদি বই নাইট ক্রিমের তালিকা দিতে না পারি, আবরণ জায়দের সম্মান কি আদৌ থাকবে? পাবলিক ধিক্কার দেবে না আমায়? শ্রেয়া গালে হাত রেখে ভাবুক ভঙ্গিতে বলে, সেটা তো দেবেই। আবরণের ভ্রু কুঁচকে আসে। হাতের টাওয়াল সহ পিঠের পেছনে কোমরের দিকে তুলে নেয় শ্রেয়াকে। কিরমির করে বলতে থাকে, শালি, সাত সকাল আমার কৈতের মতো সিনার বইয়ের তুলতুলে ম্যাচেসটাকে খসখসে বানিয়ে দিয়েছিস, যার জন্য আদরের পরিবর্তে জুতা খেতে হলো আমায়। তোকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো, ক্যাঙ্গরের সাথে বিয়ে দেবো তোর। আমার কৈতরকে জ্বালাচ্ছিস, তোকে আগেই বিদায় করব। শ্রেয়া হাত পা ছোটাছুটি করে না, বরং আরাম করে দুলতে থাকে। হামি দিয়ে বলে, কপাল ভালো তোমার, তাই বাথরুমের স্যান্ডেল হাতে না নিয়ে দামি আজাদ জুতা নিয়েছে। ভেবে নাও, ওই ছেঁড়া টয়লেটের জুতা তোমার মাথায়। ইচ্ছে থাকা সত্ত্বেও সেই সময় আবরণকে কিছু বলতে পারেননি নীরজ জাহিদ। অতটুকু বাচ্চাকে কি করে নিজের মাতৃসমা মানুষটার রেপ করে গুম করার বিবৃতি দিতেন? আবরণ জাহিদ কি কিছু বুঝতো? আবরণ যত বড় হয় ততই নীরজ জাহিদের হাত থেকে বেরিয়ে যায়। ছন্নছাড়া স্বভাব তাকে চারপাশ থেকে আষ্টে পিষ্টে চেপে ধরে। অতি অল্প বয়সেই আবরণ হোস্টেলে উঠে পড়ে। নীরজ জাহিদ চেষ্টা করেননি এরকম নয়, তিনি নিজের কাজের ফাঁকে ফাঁকে সুকৌশলে আবরণের
আবরণের কাছে পিঠে থাকার চেষ্টা করেছেন। ভেবেছিলেন যখন ছেলে বড় হবে নিজ থেকেই বাবাকে জিজ্ঞেস করবে, তখন নীরজ জাহিদ সব বলবেন ছেলেকে। কিন্তু সেসব কিছুই হয়নি। ততদিনে আবরণ নীরজ জাহিদের থেকে বহু দূরে চলে গিয়েছে। দুজনের মাঝে অদৃশ্য এক দেয়াল সৃষ্টি হয়েছে। আবরণ তার বাবার ছায়াও মারাতে চায়নি। নীরজ জাহিদ যে রাস্তা ধরে চলতেন, আবরণ সে পথ অতিক্রম করার সময় চোখ মুখ কুঁচকে রাখত। খুবই হতাশ হতেন নীরজ। তবুও তার অন্তরস্থলে সূক্ষ্ম এক আভাস ছিল, আবরণ জাহিদ একদিন নিজে থেকেই তার কাছে আসবে। সবচেয়ে বড় সত্যি হলো নীরজ জাহিদ কমাস আগে জানতে পেরেছেন মিশান তাহিয়ারের কথা। সেই থেকে জোকের মতো পিছু লেগেছেন সুভাষ আহমেদের। শুধু কি সুভাষের অপরাধের জন্য কোমর বেঁধে পিছু লেগেছেন নীরজ? সুভাষ তাকে হুমকি দিয়েছিল। আবরণের ক্ষতি করার চেষ্টা করেও যখন লাভ হলো না, ঠিক তখনই সে মিশান তাহিয়ারের কথা বলে। তার এই প্ল্যানও কাজে দেয় না, উল্টো আবরণকে কানাডা পাঠিয়ে দেয় নীরজ, যেন এসব ছেলের কানে না যায়। না হলে দেখা যেত সব ছেলে আবরণ মিশানুরকে বাঁচাতে সুভাষ আহমেদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। ছেলের কোনো বিপদ চান না নীরজ। সুভাষ আহমেদের বহু ক্ষতি করেছেন নীরজ জাহিদ। কত কালো টাকা গুম করে রাখা, ছেলেমেয়ে নারী পাচারকারীর সাথে জড়িত সদস্য, অস্ত্রশস্ত্র, ইয়াবা, ড্রাগ সহ বিভিন্ন জায়গা থেকে নতুন সব পদ্ধতি বের করে টলিয়েছেন সুভাষ আহমেদকে। মিশান তাহিয়ারের খোঁজ দিয়ে যেন ভুল করে ফেলেছে সুভাষ আহমেদ। এর জন্য তরপাচ্ছে সে। শেষে অধৈর্য হয়ে আবরণ জাহিদের সাথে ডিল করে বসে। এটাই ছিল তার কাছে লাস্ট অপশন। নীরজ জাহিদকে নিজের কবজায় নিয়ে আসার এ যেন এক অদম্য চেষ্টা তার। কিন্তু আবরণ জাহিদ তার থেকেও এক কাঠি উপরে ছিল। এক মুহূর্তে সবকিছু পরিবর্তন করে দিল, যাকে বলে গেম চেঞ্জার। নিবিড় জাহিদের কিছু না করার একটা কারণ আছে, সেটা নীরজ জাহিদ লুকিয়ে রেখেছেন। মোক্ষম সুযোগের অপেক্ষায় তিনি। সেদিন নিবিড়কে পুলিশের হাতে তুলে দিলে কিংবা হত্যা করে ফেললে পরবর্তীতে কিছুই জানতে পারতেন না নীরজ। এরপর নিবিড় জাহিদের পেছনে লোক লাগিয়ে সব খুঁটিনাটি তথ্য বের করেন ভাইয়ের সম্পর্কে। বলা বাহুল্য, নিবিড় জাহিদ কানাডায় সেটেলড, তাই সেদিকে তেমন নজর দেন না নীরজ। তিনি চাননি নিজের সকল শত্রু গিয়ে তার ভাইয়ের উপর আক্রোশ ছেড়ে আসুক। সবসময় দূরেই থেকেছেন নিবিড়ের থেকে। যেদিন জানতে পেরেছেন নিবিড় জাহিদের সাথে সুভাষ আহমেদের পরিচয় আছে, খুবই গভীর সম্পর্ক তাদের, ভেতর থেকে এক অদৃশ্য রাগ কিলবিল করে উঠেছিল। নিজেকে বহু কষ্টে দমিয়েছেন, নির্ঘুম রাত কাটিয়েছেন, ছক কষেছেন কিভাবে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না। এক প্রকার নীরজ জাহিদই বাধ্য করেছে আবরণকে মিশানুরের খোঁজ দিতে। এতে করে কাজ কিছুটা সহজ হয়েছে তার জন্য। নিবিড় জাহিদ সে নিজেও জানে না তার সকল কার্যকলাপ সম্পর্কে পূর্ব থেকেই অবগত নীরজ জাহিদ। এবার সময় এসেছে তার বিলাসবহুল জীবনযাপনকে ধ্বংসের স্তূপের দিকে ঠেলে দেওয়ার। শ্রেয়না হুলস্থুল অবস্থায় মীরাবদের ফ্ল্যাটের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। তার এহেন আচমকা আগমনে সচকিতে নয়নে তাকায় মিশান। মীরাব, সানি, প্রিয়ম তখন ছাদে কাপড় মেলে দিতে গিয়েছে। সম্পূর্ণ বাসাটাকে পরিষ্কার করছে সবাই মিলে। সেই সাথে জামা কাপড় থেকে শুরু করে সকল আসবাবের পর্দা, এক্সট্রা কাপড়, চারপাশটা ধুলো মাখা ছিল, এখন সব তকতকে চকচকে দেখাচ্ছে। শ্রেয়রা সম্পূর্ণ আদলি লাল টকটকে হয়ে আছে, চোখ দুটো ফোলা। কিছুক্ষণ পরপর নাক টানছে শ্রেয়না, দেখে মনে হচ্ছে মুখে রক্ত জমাট বেঁধেছে, টোকা দিলেই গড়িয়ে পড়বে। আবরণ তখন মিশানের কোলে মাথা রেখে বেঘরে ঘুমোচ্ছে। নীরজ জাহিদ এখানেই ছিলেন, সকল কাহিনীর বর্ণনা দিয়েছেন আবরণকে। আবরণ কখন ঘুমিয়েছে টেরই পায়নি। কিছু সময় পূর্বে নীরজ কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মিশান আবরণের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। এমতা অবস্থায় শ্রেয়নার আগমনে সে বেশ চিন্তিত হয়। চোখে মুখের অবস্থা দেখে মনে হচ্ছে এক প্রকার যুদ্ধ করেছে ফেসের সাথে। শ্রেয়া কোথায়? গমগমে কণ্ঠ শ্রেয়নার। মিশান আর চোখে একবার সোফার পেছনে তাকায়। বাচ্চাটা দরজা খোলার আওয়াজ পেয়ে এক প্রকার লাফিয়ে সোফার পেছনে লুকিয়েছে। এতক্ষণ তাদের সাথে বসা ছিল। কি হয়েছে? শ্রেয়না ঘন ঘন পলক ঝাপটায়, প্রত্যুত্তর করেনি মিশানের কথায়। দেখে মনে হচ্ছে শ্রেয়না ভীষণ রেগে আছে। মিশানকে চমকে দিয়ে হন্তদন্ত হয়ে এগিয়ে আসে। সোফার পেছন থেকে শ্রেয়ার লম্বা চুলের বেনি ধরে টেনে আনে। আতঙ্কে মুখ থেকে রক্ত সরে যায় শ্রেয়ার। শয়তান, তোর কোনো বাড়াবাতে ছাই ফেলেছিলাম আমি? হ্যাঁ, এমন কেন করেছিস? এসব তুলতে কত কষ্ট হয়েছে আদৌ জানিস তুই? পিটিয়ে পিঠের ছাল তুলবো তোর।
শ্রেয়ার পিঠে দুম দুম শব্দ করে দুটো কিল বসিয়ে দেয় শ্রেয়না। আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করে ওঠে শ্রেয়া। মিশান হতবম্ব। হুট করে এমন কিছু হয়ে যাবে তিনি যেন ভেবে দেখেননি। আবরণ নিজেও লাফ দিয়ে উঠে বসেছে। সদ্য ভাঙা ঘুম তার চোখ থেকে সরে না। মাথা ঝিমঝিম করছে, কপাল কুঁচকে বসে রইল কিছুক্ষণ। বোঝার চেষ্টা করছে কি হচ্ছে এখানে। ফাজিলের বাচ্চা, তোকে আদর করাটাই আমার ভুল হয়েছে। আদর দিয়ে বাদর বানিয়েছি, এখন সেই বাদর আমার মাথায় উঠে নাচছে। রাগে হিসিস করছে শ্রেয়না। এক হাতে শ্রেয়ার চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু শ্রেয়া নারাজ। সোফার হাতল শক্ত হস্তে চেপে ধরে আছে। এখান থেকে নিয়ে গেলে শ্রেয়না আজ তার 12টা বাজাবে। ওভাবে সারের মতো টানছেন কেন? ছাড়ুন। আবরণের কথায় পাত্তা দেয় না শ্রেয়না। পরপর আরও দুটো চর বসিয়ে দেয়, একটা পিঠে আরেকটা মাথায়। গালেও একটা থাপ্পড় মারে। রুহি আসে ফ্ল্যাটে, দৌড়ে শ্রেয়ার কাছে যায়। শ্রেয়নার থেকে ছাড়াতে ছাড়াতে বলে, বাচ্চা মেয়ে ছেড়ে দাও এবারের মতো, আর এমন ভুল করবে না। সরো তুমি। ওর সাহস কি করে হয় এরকম করার? মাথায় কি বুদ্ধি সত্যি বলতে কিছু নেই? বড় হয়নি ও, এখনো বাচ্চা রয়েছে। এবার ওর মুখে কালি লাগাবো আমি। রুহি ছাড়াতে পারে না, শক্ত করে চেপে ধরেছে। রুহি যত ছাড়াতে চাচ্ছে শ্রেয়না ততই জোরে আঁকড়ে ধরছে। এতে দ্বিগুণ ব্যথা পাচ্ছে শ্রেয়া। তার ঢের শিক্ষা হয়েছে, আর কখনো এমন ভুল করবে না। আবরণ এসে এক ঝটকায় ছাড়িয়ে নেয় শ্রেয়াকে। এতে কিছু চুল ছিঁড়ে শ্রেয়ার হাতে এসে পড়ে। ব্যথায় ঠোঁট ফুলিয়ে কেঁদে দেয় শ্রেয়া। আবরণ তাকে কুলে ওঠায়। সাথে সাথে শ্রেয়া তার গলা আঁকড়ে বুকে মাথা গুজে দেয়, ফুপিয়ে কাঁদতে থাকে। সামনাসামনি তো লাগিয়েছে, মেরে ফেলেনি তো। দুটো ধমক দিয়ে বোঝালেই হয়। ঘরে গোষ্ঠীর সকলে সেভাবে টানাটানি করছেন কেন? ছিঁড়ে ফেলবেন নাকি? আশ্চর্য। আবরণের ধমকে চুপসে যায় রুহি। শ্রেয়নার চোখে পানি টলমলো কষে। আবরণের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়না। এক পর্যায়ে গাল বেয়ে কয়েক ফোঁটা তরল গড়িয়ে পড়ে। এতেও যেন গাল জ্বলে ওঠে তার। থাকবোই না এখানে আমি। সবাই আমার জ্বালিয়ে মারছে। মরে যাব আমি, চলে যাব, ধ্বংস হয়ে যাব। ক্রন্দনরত কণ্ঠে ধমকে কথাগুলো বলে ওঠে শ্রেয়না। কাঁদতে কাঁদতে বের হয়ে আসে ফ্ল্যাট থেকে। আবরণ তবদা খেয়ে যায়। বিস্ময়ের ঠোঁট দুটো ফাঁক হয়ে আসে। কে এমন বলল আবরণ, যার দরুন মেয়েটা তার সাথে এমন আচরণ করলো? যাক, আমি আবার কি করলাম? এই কৈতুর এইভাবে কাঁদছে কেন? আমার নামে মামলা করে বসবে না তো আবার? কে জানি শ্রেয়া কোন কলম দিয়ে আর্ট করেছে। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ ডোরে দাগ উঠিয়েছি, কেঁদে কেটে অস্থির। বললাম বরফ দাও, দিল না। অবশেষে কালি তুলে শ্রেয়াকে খুঁজতে এসেছে। দেখি আবার কি করছে পাগলিটা। বলে রুহি বের হয়ে যায়। আবরণ তার কোলে পড়ে থাকা শ্রেয়ার দিকে তাকায়, যে কিছুক্ষণ পরপর কেঁপে উঠছে। ভালোই মেরেছে শ্রেয়না। সিনিয়র কৈতুরের হাতে দেখি বেশ জোর। ঢোল মনে করে পিটিয়েছে তোকে, ভুসকে। আরো যা কালি মাখাতে। নেক্সট টাইম এমন কাজ করলে তোর পুরো বডি কালের গোদাম থেকে চুবিয়ে আনবো, বলছিস? শ্রেয়া হেসকি তুলে বলে, থাকবে থাকবে, সব মনে থাকবে। এই মা শরীর নিতে পারছে না আবরণ জাহিদ। বুঝতে পারিনি আপু এত রেগে যাবে। সব দোষ তো ওই দোকানিটার। আমি বলেছি যেন ভালো গালি দেয়। একটা ডলা দিলেই উঠে যাবে। ওই মহিলা ওয়াটারপ্রুফ জিনিস ধরিয়ে দিবে কে জানতো। আবরণ ঘাড় দুলায়। শ্রেয়ার মাথায় হাত রেখে বলে, তুই মিশনারি থেকে যত্ন নিতে থাক, দ্রুতই সুস্থ উঠবি। আমি ততক্ষণে দোকানের দোকান দুনিয়া থেকে উঠিয়ে দিয়ে আসে। নীরজ জাহিদ গাড়ি থেকে নামার সাথে সাথে কোথা থেকে যেন সেখানে সেজান এসে উপস্থিত হয়। হাঁটতে থাকে নীরজ জাহিদের পাশাপাশি। সেই সাথে ডিআইজি, ডিবি এবং এমনকি সিআইডির প্রধানও যোগ দেয়। তারা অপেক্ষা করছিলেন নীরজ জাহিদের জন্য। সুভাষ আহমেদকে নিয়ে তারা কি করবেন সেই বিষয়ে কনফারেন্স আয়োজন করেছেন। নীরজ জাহিদ সোজা কনফারেন্স রুমে প্রবেশ করে। নিজের বরাদ্দকৃত চেয়ারে বসে পড়েন। সমস্ত বড় লম্বা টেবিলকে ঘিরে যে যার আসনে বসে যায়। সেই সাথে পুলিশের সাধারণ কিছু সদস্য এখানে উপস্থিত হয়। ইন্সপেক্টর সিনহা নিজেও স্বয়ং উপস্থিত। বাকিরা কনফারেন্স রুমের বাইরে অপেক্ষা করছে। সুভাষ আহমেদকে নিয়ে এবার কি করব আমরা? ডিআইজির কথায় ডিবি প্রধান চিন্তিত স্বরে বললেন, আইজিপি স্যার যা বলে সেটাই হবে। এনকাউন্টার করে দেই। এমন সাংঘাতিক অপরাধীকে কতক্ষণ পাকড়াও করে রাখা যাবে? যখন তখন হাত ফসকে বেরিয়ে যেতে পারে। সিআইডি প্রধান রিহামের কথায় সবার দৃষ্টি তার ওপর পড়ে। নীরজ জাহিদ এখনও গম্ভীর মুখে বসে আছেন। সেজান আলম তার পাশেই সোজা হয়ে দাঁড়িয়ে। ইন্সপেক্টর সিনহা এক পলক দেখে নিল সবার রিয়েকশন। গলা খাকারি দিয়ে বলল, রিহাম স্যার ঠিকই বলেছেন। সুভাষ আহমেদ একজন ভয়ঙ্কর দাগি আসামি। তার জন্য এনকাউন্টারেই ঠিক আছে। কোর্টের ঝামেলায় পড়তে গেলে দেখা যাবে কোনোভাবে পালিয়ে গিয়েছে।
তার চতুরতার সাথে পেরে ওঠা মুশকিল। ডিবি অফিসার সহ সকলে সম্মতি জানিয়ে নীরজ জাহিদের দিকে তাকায়। তারা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীরজ জাহিদ যেটা বলবে সেটাই হবে। স্যার এবার আপনি কিছু বলুন। নীরজ জাহিদ হাতে একটা পেন নিয়ে ঘোরাতে থাকে। স্বাভাবিক স্বরে বলে ওঠেন, ফার্স্ট অফ অল, যদি সুভাষ আহমেদকে কোর্টে চালান করা হয়, তার অপরাধের স্তব দেখে হয়তো ফাঁসির রায় দিবে, কিংবা যাবজ্জীবন। যদি যাবজ্জীবন রায় পড়ে তবে সুভাষ আহমেদ বেঁচেও যেতে পারে। কোথায় কিভাবে কার উপর সে গুটি সাজবে আমরা কেউ জানি না। সেকেন্ডলি, যদি ফাঁসির আদেশ দেওয়া হয়, কোনো রকম তাকে ফাঁসির মঞ্চ অবধি নিয়ে যেতে হবে আমাদের। কিছুদিন সময় লাগবে এতে। এরকম হলে আমাদের জন্য ভালোই হবে। কষ্ট করে তাকে পাহারা রাখতে হবে না। এরপরেও আমরা চাই না বেশি দিন নিঃশ্বাস নিক সুভাষ আহমেদ। তার মতো কুখ্যাত একজন অপরাধীকে এনকাউন্টার করেই মারা উচিত, যেন স্পট ডেট হয়ে যায়। কিন্তু সবার চোখে কৌতূহল। নীরজ জাহিদ একদম ঠিক কথা বলেছেন। সুভাষ আহমেদের ছলছাতুরির সাথে বেড়ে ওঠা দায় কতবার ধরে ফেলেছিল, কিভাবে তাদের ঘোল খাইয়ে পালিয়েছে সেটা তারাই ভালো জানেন। এনকাউন্টার করারও একটা রিজন আছে। সে যত বড় অপরাধী হোক, কোর্টের রায়ের উপর ভিত্তি করেই সে শাস্তি পাবে। এমন তো নয় সে জেল ছেড়ে পালিয়ে যাচ্ছে কিংবা আমাদের কোনো সদস্যকে আঘাত করেছে, যার দরুন বাধ্য হয়ে তাকে ক্রসফায়ার করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, মন্ত্রী, ওনারা তো জানতে চাইলে কি বলবো আমরা? জনগণদের বা কি উত্তর দেব? সবার দৃষ্টি নত হয়। নীরজ জাহিদের কপালে বিন্দু ঘামের রেখা। প্রেশার যেন তরতর করে বাড়ছে তার। আবরণের মুখটা ভেসে ওঠে স্মৃতির স্পটে। ছেলেটাকে ঘুমন্ত অবস্থায় রেখে এসেছে। কে জানে ঘুম থেকে উঠে হুলস্থুল কাণ্ড করে বসে কিনা। ছোটবেলার মতোই চিন্তা হচ্ছে আবরণের জন্য। সেজান আলম ঝুঁকে এসে সময় নিয়ে নীরজ জাহিদের কানে কিছু একটা বলে। স্বস্তির শ্বাস ফেলেন নীরদ। উজ্জ্বল হয় তার মুখশ্রী। বাকি সদস্যরা এখনও কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। The decision is final. Subhash Ahmed and everyone with him will be killed in crossfire. এই খবর বাইরে গেলে এখানকার একজন সদস্যরও চাকরি থাকবে না। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। সকলের চোখে মুখে খুশির ঝিলিক। তারা বাহবা দেয় সেজান আলমকে। নিশ্চয়ই এমন কোনো বুদ্ধি দিয়েছে নীরজ জাহিদকে, যার জন্য তিনি ক্রসফায়ারের ব্যাপারে রাজি হয়ে গেলেন। ঠিক সময় সবার ফোনে মেসেজ চলে যাবে, আপনারা এবার বসুন। বলে নীরজ জাহিদ দাঁড়ায়। সকলেই উঠে পড়ার জন্য উদ্যত হয়। ঠিক তখনই কনফারেন্স রুমের দরজা ঠেলে হুড়মুড় করে আবরণ প্রবেশ করে। পরনে তার 3/4 প্যান্ট, হাতা কাটা গেঞ্জি, চুলগুলো উস্কো খুস্কো ফোলা, মুখশ্রী। আবরণকে দেখে সকলেই নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যায়। এত বছরে একটাবারের জন্য আবরণ জাহিদ এদিকে পা মারায়নি। কেউ কখনো এই রাস্তায় দেখেইনি ছেলেটাকে। সেই আবরণ এমন আলাভোলা পোশাকে কনফারেন্স রুমে কী করছে? সবার চক্ষু চড়ক গাছ। নীরজ জাহিদ নিজেও হতভম্ব। আবরণ এমন অবস্থায় এখানে কি করছে? আবরণ সবার দৃষ্টি উপেক্ষা করে দৌড়ে এসে নীরজ জাহিদের সামনে টেবিলের ওপর বসে পড়ে। নীরদের এক হাত টেনে ধরে বসিয়ে দেয় সামনের চেয়ারে। গাল ফুলিয়ে বলে, তোমার জন্য একটা প্রস্তাব নিয়ে এসছে। কিসের প্রস্তাব? নীরজ জাহিদের চোখে মুখে অজস্র কৌতূহল। আব্বু, আমাকে বিয়ে দাও। কনফারেন্স রুমে ছোটখাটো একটা বিস্ফোরণ হয় যেন। নীরজ জাহিদ হতভম্ব নেত্রে তাকান ছেলের দিকে। অনেক বছর পর আবরণ তাকে আব্বু বলে সম্বোধন করেছে। এর জন্য খুশিতে লাফাবেন, নাকি ছেলের এহেন বেপরোয়া পানা দেখে তার দুগালে দুটো কষিয়ে চড় লাগিয়ে দেবেন? নীরদকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে মুখ বিরক্ত করে নেয় আবরণ। পর মুহূর্তেই কাঁদো কাঁদো গলায় বলে, আমার কৈতরি কোনো মতে গতি বুঝতে পারছি না। যখন তখন অন্য কারোর গলায় মালা ঝুলিয়ে দিতে পারে, সাথেই শালা তো আছে। সেজানের পেটে গুঁতো দেয় আবরণ। আমার গলা কাটতে যেন তৎপর। সিনিয়রকে আমার কাছে এনে দাও, ভালো হয়ে যাবো আমি। সত্যি তোমার কোনো পরিশ্রমই করতে হবে না। আবরণ, তুমি তো এখনো ছোট। বয়স কত তোমার? 23-24? আর একটু বড় হও। আরেকটু বড় হলে কি আপনার মেয়ে দিতেন? আবরণের কথায় থতমত খেয়ে যায় রিহাম। নিজের গাম্ভীর্যে ভরা ব্যক্তিত্বকে টিকিয়ে রেখে বাজখাই গলায় বলেন, তোমার মতো বকাটে ছেলের কাছে কোনো বাবা তার মেয়ে দেবে না। চুপ থাক বেটা। তোর মেয়েকে বিয়ে করতে চেয়েছি আমি? যে না চেহারা, ছোট বাচ্চাদের কাপড় চুরি করে সেগুলো পরে সারাদিন নতুন নতুন নাগরের সাথে ডলাডলি করে, তাকে নাকি আবরণ সাহেব বিয়ে করবে। যা বাড়ি গিয়ে নিজের মেয়েকে শিক্ষা দে। এসছে আমায় কথা শোনাতে।
আবরণের কথায় সবাই ঠোঁট চেপে হাসে, শুধুমাত্র নীরদ, সেজান এবং রিহাম বাদে। ইন্সপেক্টর সিনহা কিছুটা চেপে এসে রিহামের কানে বলে, স্যার জানেনই তো ওর চরিত্র সম্পর্কে, মানে ব্যবহার সম্পর্কে নিশ্চয়ই জানা আছে। শুধু শুধু নিজের পিছনে পাঁচ কেন টানছেন আপনারাও না? বলে এক মুহূর্ত দাঁড়ায় না সিনহা, গটগট করে বেরিয়ে আসে কনফারেন্স রুম থেকে। রিহাম দৃষ্টি লুকিয়ে নিচেও চলে আসে। এক এক করে সকলেই কক্ষ ত্যাগ করে। নীরদ, জাহিদ এবং সেজান তখনও দাঁড়িয়ে। আবারও নীরদ জাহিদের শার্টের বোতাম খুলতে এবং লাগাতে ব্যস্ত। নীরদ জাহিদ সেদিকে তাকিয়ে ফোঁস করে শ্বাস টানেন। ঘাড় বাঁকিয়ে সেজান আলমের দিকে তাকান। সেজান শুধু মাথা উপর নিচ দোলায়। নীরদ জাহিদ সোজা হয়ে আবরণের মাথায় হাত রাখেন, নরম কণ্ঠে বলেন, আগে বাসায় চলো, তারপর এই নিয়ে কথা বলবো। দুপাশে মাথা নাড়ায় আবরণ, বাচ্চাদের মতো আবদার করে বসে। নেভার নেভার। পরে তুমি মত বদলে ফেলবে। বলো, আজকে আমাকে বাচ্চা টোস্টের সাথে বিয়ে দেবে? সেজানের চোখ মুখ কুঁচকে এসেছে, কিরমির করে তাকিয়ে আছে আবরণের দিকে। নীরব জাহিদ না থাকলে এতক্ষণে ধুমধাম করে কয়েকটা বসিয়ে দিত নিশ্চয়ই। আচ্ছা, আগে তো বাসায় যেতে দিবে? নীরব জাহিদের পেটে এক আঙুলের সাহায্যে গুঁতো দেয় আবরণ। তারপর পেটে মাথা রেখে দু হাতে জাপড়ে ধরে নীরব জাহিদের হৃষ্টপুষ্ট দেহখানা, মৃদু দোলাতে দোলাতে বলে, আমার বাপটা পৃথিবীর শ্রেষ্ঠ বাপ, পেঙ্গুইন আব্বাজান।